ঠিক আছে, এসো। তাহলে এসে এসো, নির্ময় চলে এসো এবার। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, মানে কোথা থেকে আসছে? স্যার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত পাথরবেড়িয়া গ্রাম থেকে আসছে। আচ্ছা, বাবা কি করে? বাবা স্যার নার্সারি করে আছে, বিজনেস। আচ্ছা, এই প্রিপারেশন কতদিন দিচ্ছ? স্যার আমি 2021 সাল থেকে প্রিপারেশন নিচ্ছি। গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট? গ্র্যাজুয়েশন স্যার আমার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। জার্নালিজম। আচ্ছা, একজন রিনাউন্ড কোনো একজন জার্নালিস্টের নাম বলুন, যিনি ইংলিশ চ্যানেলগুলোতে বসেন বা কমিউনিকেট করেন, বিভিন্ন যে চ্যানেল আছে, কোনো একজন ভেটেরান কোনো জার্নালিস্টের নাম। সরি স্যার, আমার এই মুহূর্তে মনে হচ্ছে। কেন, জার্নালিজম একটু জানা উচিত, কারণ যে কোনো রেখে আমি যে ফিউচার কেরিয়ার যেটা করতে চলেছি, এর বহু জার্নালিস্ট রয়েছে ভারতবর্ষে যারা রিনাউন্ড এবং ইংলিশ চ্যানেলে বসে। তো যাই হোক, জানা উচিত ছিল। স্যার, আমি দেখুন আমার সম্বন্ধে কিছু বলার। আমার নাম হিসাবি, আমি পাথরবেড়িয়া গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক পাশ করি, আর 2014 সালে মতিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। 2014 সালে আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্ট নিয়ে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করি। আর 2019 সালে আমি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি থেকে ওমেন স্টাডিজ সাবজেক্ট নিয়ে মাস্টার্স করি। আর বর্তমানে আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর আমার হবি হলো ক্লাসিক্যাল ডান্স, বাবার সাথে একটু বাগানে বাবাকে একটু সাহায্য করা, আর টুকটাক আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতে ভালোবাসি। ক্লাসিক্যাল ডান্স বলে, আচ্ছা বর্তমানে বলুন তো কটা ক্লাসিক্যাল ডান্স রয়েছে ভারতবর্ষে? 6টা। ঠিক আছে। আচ্ছা, 6টা ক্লাসিক্যাল ডান্স। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন ডান্সটা ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে রয়েছে? স্যার পশ্চিমবঙ্গের কোন ডান্স ক্লাসিক্যাল ডান্সের সাথে রয়েছে? স্যার পশ্চিমবঙ্গের লোকনৃত্যগুলো রিসেন্ট অ্যাড হয়েছে ক্লাসিক্যাল ডান্স। সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে বলে জার্নালিজম প্রজেক্টটা বেছে নিলে কেন? স্যার আমার প্রাথমিকভাবে এমনি প্রাথমিক শিক্ষা পেতে শিক্ষকতা করারই ইচ্ছে ছিল বরাবরই। এবার তারপরে যখন আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেতে আমার মনে হয়েছিল এই সাবজেক্টটা নতুন সাবজেক্ট, আমি কখনো শুনিনি এর আগে, তো ওই সাবজেক্টটা নিয়ে জানার আগ্রহ আমার হয়েছিল, তো সেই জন্য আমি নিয়ে গ্র্যাজুয়েশন শুরু করি। আচ্ছা, তুমি এই সাবজেক্টটা পড়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, আর নিশ্চয়ই জার্নালিজমেও নিশ্চয়ই কমপ্লিট করেছো এমএটা? না স্যার, আমি ওমেন স্টাডিজ সাবজেক্ট নিয়ে মাস্টার্স করেছি। ওমেন স্টাডিজ নিয়ে মাস্টার্স করেছো, ঠিক আছে। আচ্ছা, জার্নালিজম পড়ে তোমার কি মানে হচ্ছে, তুমি যেটা চাইছো যে এক্সট্রা একটা জিনিস অনেক কিছু জানা, যে ওটা থেকে তোমাকে কি ডেভেলপ করেছে এই জার্নালিজম সাবজেক্টটা তোমাকে? স্যার যদি বলেন যে আমি যেহেতু প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষকতা করারই আমার ইচ্ছা, তো সেখানে যদি আমি কানেক্ট করার চেষ্টা করি সাবজেক্টটাকে, তো স্যার আমাদের জীবন গণমাধ্যমের বাইরে কিছুই নয়। মানে আজকে যে আমি ধরুন এই ইন্টারভিউ ক্লাসে যে উপস্থিত হয়েছি, যে মাধ্যমের দ্বারা আমি খবরটা পেয়েছি, সবই আমাদের গণমাধ্যম। তো গণমাধ্যমের আমরা সকালে ঘুম থেকে মানে উঠি এবং রাতে ঘুমাতে যাই, সবটাই গণমাধ্যমকে ছুঁয়েই থাকি। তো সেটা আমি যদি আমার মানে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেটা আমার জন্য খুবই ভালো হবে। এবার ওটা আমার ইচ্ছা আর কি, যে ওই সাবজেক্টটা নিয়ে নতুন কিছু জানলাম আর কি। আচ্ছা, বলতে হবে যে জার্নালিস্ট ছিলেন, তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তার নাম বলতে হবে? তুমি কিন্তু প্রাথমিক শিক্ষা বলে তুমি প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে গেছো। এবার সেখানে জানো বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকমের বাচ্চা থাকে, তাহলে সেখানে যারা স্লো লার্নার্স তাদেরকে তুমি কি করে শেখাবে? ম্যাম আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সরকারি যে নিয়ম আছে, নিয়ম নীতি আছে, সেখানে বলাই আছে যে
মানে সবাইকে স্লো লার্নার ভাবাটাই উচিত হবে না, সবাইকে একই রকমভাবে দেখতে হবে আমাদেরকে, মানে একই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকে একই রকমভাবে চেষ্টা করবো ভাবার, এবার তারই মধ্যে সবার নেওয়ার ক্ষমতা সমান থাকে না, এটা ঠিকই। তো আমি তাকে বিভিন্ন গল্প, বিভিন্ন গান, বিভিন্ন নাচ বা এরা বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে তাকে বোঝানো, বা সে প্রথমত হচ্ছে যে তাকে আমি প্রথমে দেখছি, তো সে কিভাবে নিতে পারবে বা কোন মাধ্যমটা তার জন্য বেশি সুবিধা হবে সেটা আমি বুঝবো, তাকে দেখে আমি অন্তত এইটুকু বুঝতে পারবো। তো সে যে মাধ্যমেতে বেশি তাড়াতাড়ি শিখতে অভ্যস্ত হবে বা তাড়াতাড়ি পারবে, তো আমি সেই মাধ্যমটাই তার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। আচ্ছা, আর তার যদি রিডিং ডিফিকাল্টিস থাকে, মানে পড়তে অসুবিধা, সেক্ষেত্রে কী করবে? যদি পড়তে অসুবিধা রিডিং থাকে, পড়তে অসুবিধা থাকে, তাহলে ম্যাম তাকে প্রথম থেকে আমাকে তার অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করানোর সাথে সাথে তাকে এক্সট্রা একটুভাবে, মানে ওই যদি সে ভালো করে করতে পারে রিডিংটা, তো সেটা আমাকে দেখতে হবে যে সব কিছুর সাথে সাথে আমি তার ওই দিকটা একটু লক্ষ্য রাখবো বিশেষ করে। আচ্ছা, তুমি তো জানো যে টিচিং প্রফেশনে আমরা বিভিন্ন মেথড ইউজ করি, তাহলে তুমি লেকচার মেথড ছাড়া আর কি কি মেথড তুমি ইউজ করবে? যদি তুমি মনে করো এনভায়রনমেন্টাল সায়েন্স পড়াচ্ছ, মানে পরিবেশ বিজ্ঞান যেটা ওদের আছে, বা সায়েন্স রিলেটেড টপিক ইউজ করছো, লেকচার মেথড ছাড়া তুমি আর কি মেথড ইউজ করবে? লেকচার মেথড ছাড়া স্পেশালি হচ্ছে সায়েন্স, এনভায়রনমেন্ট, এই রিলেটেড টপিক যদি তুমি পড়াতে চাও। সায়েন্স বই, ওদের যে পরিবেশ টপিক আছে তুমি জানো, প্রথমে যেটা পরিবেশ আছে, ফাইভ অব্দি তো পরিবেশ বিজ্ঞান আছে। যে পরিবেশ বিজ্ঞান পড়ানোর সময় তুমি লেকচার মেথড আমরা ইউজ করি, লেকচার মেথড ছাড়া আর কি মেথড তুমি ইউজ করতে পারবে? কিছু মডেল ইউজ করা যাবে কি? লার্নিং, হ্যাঁ, বিভিন্ন, আমি ধরুন যেটা আমাদের আছে টিএলএম, ওই যে টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো আছে আর কি, ওইগুলো আমি আনতে পারি। তারপরে ধরুন আমি কিছু গান, বিভিন্ন গানের মধ্যে দিয়ে আমি পরিবেশ সম্বন্ধে ওদেরকে একটা বার্তা দিতে পারি। বিভিন্ন নাচের অঙ্গভঙ্গি, যেহেতু আমি ডান্সটা শিখেছি, তো আমি বিভিন্ন নাচের অঙ্গভঙ্গির মাধ্যমে পরিবেশ সম্বন্ধে ওদেরকে সচেতন করে তুলতে পারি। আর খুব সহজভাবে যদি 1-2 এর বাচ্চাকে বা 2-3 এর বাচ্চাকে তুমি যোগ বিয়োগ শেখাতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে? ম্যাম, যোগ বিয়োগ শেখাতে যাই, তাহলে তাদের যেগুলো পছন্দের খাবার সেগুলোকেই যদি আমি তাদের মধ্যে থেকে ভাগ করতে বলি, বা মানে অন্যের থেকে নিলাম সেগুলোকে নিয়ে যদি আমরা করি, তাহলে আমরা যোগটা শেখাতে পারবো। বা বিয়োগটা যদি মানে অন্যজনকে শেয়ার করতে শেখানো, যদি আমরা প্রথম থেকে শেয়ার করে খাওয়া এইগুলো শেখাবো, তো ওইগুলোর মধ্যে দিয়ে ওরা যোগ এবং বিয়োগটা শিখতে পারবে আমার মনে হয়। তো তুমি প্রথমেই বললে যে তুমি প্রাইমারি টিচার হতে চাও, এটা তোমার ইচ্ছা। তো তুমি যে সমস্ত স্যারের কাছে পড়েছো তাদের মধ্যে কোনো একজন স্যারের নাম বলো যে তোমার ফেভারিট টিচার। আমার ভীষণ প্রিয় একজন স্যার হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কেন? উনি আমার জিওগ্রাফি টিচার তো ছিলেন, শুধুমাত্র উনি যে মানে একটা টিচার সেটুকুই আমি বলবো না, উনি আমার কাছে আইডিয়াল। মানে হ্যাঁ, মানে উনি প্রথমত হচ্ছে যে আমি জিওগ্রাফি সবাইটা খুব বেশি ভালোবাসতাম না। আমার উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ছিল, মানে জিওগ্রাফি সাবজেক্ট ছিল, তো আমি ভালোবাসতাম না সাবজেক্টটা, একটা নিয়েছিলাম, মানে ভালো একদম ভাসতাম না সেটাও ঠিক নয়, মানে পছন্দ মোটামুটি ছিল, নিয়েছিলাম। কিন্তু উনি যেভাবে আমাকে ওই সাবজেক্টটার প্রতি আগ্রহ দিয়েছিলেন, ধরিয়েছিলেন, সেটাও ওনার কাছে আমি খুবই গ্রেটফুল হয়ে থাকবো আর কি। ওকে, তাহলে তুমি আমাকে বলো যে তুমি শিক্ষক হতে চাইছো, তো স্টুডেন্টদের প্রতি তুমি কেন তোমাকে একটা স্টুডেন্ট তোমাকে ফেভারিট টিচার হিসেবে চুজ করবে? তোমার মধ্যে কি কি রয়েছে বা কি কি তো প্রথমে হচ্ছে আমি ওদের কাছে একটা টিচার হব না, প্রথমে আমি ওদের একটা বন্ধু হব। ওকে, যার সাথে ওরা আমাদের মানে ওরা ওদের প্রতিদিন জীবনের বিভিন্ন কথা, যে বাড়িতে আজকে এই রান্না হয়েছিল, বা কাল আমার জ্বর হয়েছিল, বা কালকে আমি খেলতে গিয়ে পড়ে গেছি, এরকম বিভিন্ন গল্প ওরা আমার সাথে করবে। তো এই গল্পগুলো করতে করতে আমিও আমার জীবনে ছোটখাটো গল্প যেগুলো একটা বাচ্চার সাথে শেয়ার করা যায়, সেই গল্পগুলো আমি করবো ওদের সাথে, করতে করতে আমি ওদের খুব ভালো বন্ধু হয়ে উঠবো। আর আমি যখন পড়াবো, আমি কখনোই ওদের বোঝাবো না যে আমি ওদের পড়াচ্ছি বা আমি ওদেরকে কোনো বাড়ির কাজ দিচ্ছি, সেটা কাজ নয়, এটা খেলা ছলে, বা আমি একটা খেলা দিচ্ছি, যে খেলাটা ওরা শিখে আসবে খাতা কলমে বা হয়তো মুখে কোনো রকম ভাবে। তো এইভাবেই আমি ওদের কাছে একদম প্রিয় বন্ধু হয়ে উঠবো আর কি। আচ্ছা, ধরে নাও তুমি তো এই টিচার হতে চাইছো, তোমার যে স্কুলে তুমি পড়েছো সেই স্কুলেই তোমাকে ডিউটি দেওয়া হবে, তো তুমি কি চেঞ্জ করতে চাও স্কুলে?
তোমার মনে হচ্ছে যে এই সিস্টেমটা ঠিক না, বা কোনো কিছু মনে হয় যে তুমি ডেভেলপ করতে চাইছো বা কোনো কিছু চেঞ্জ করতে চাইছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ স্যার, সরি। আমি সেই স্কুলে, যখন আমি যে স্কুলে পড়েছি বা বড় হয়েছি, সেই স্কুল আমার কাছে মন্দিরের সমান। তো সেই স্কুলের হয়তো কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে, বা হয়তো আমি খুঁজে বার করার চেষ্টা করবো তাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য। কিন্তু সেই স্কুল থেকে আমি শিখেছি সেই স্কুলের খুব বেশি ভুল মানে আমার এই মুহূর্তে মনে নেই বা মাথায় আসছেও না। ডেভেলপ করার তবে কিছু হ্যাঁ, তবে উন্নতি আমি অবশ্যই করার চেষ্টা করব। আর সেই স্কুলের উন্নতি বলতে, আমি যখন পড়েছিলাম তখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভীষণ কমই হতো, তো সেইটা আমি আরো বাড়ানোর চেষ্টা করব। Okay, আমার লাস্ট কোশ্চেন এখানে, এখন একটা দেখা যায় যে স্কুল আসতে চাইছে না স্টুডেন্টরা, তো বা যারা গার্জেন রয়েছে তারাও স্কুলে পাঠায় না। তো তুমি কিভাবে, যে গার্জেন চাইছে যে আমি আমার স্টুডেন্ট ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো না বা মেয়েকে স্কুলে পাঠাবো না, তো গার্জেনকে কিভাবে বোঝাবে যে স্কুলে আসাটা জরুরি এবং স্কুলে আসতে হবে? কিভাবে তুমি? আচ্ছা, আমি প্রথমে কথা বলবো গার্জেনদের সাথে, যে তাদের কি সমস্যা, মানে কেন চাইছে না, সেটা আমি আগে জানার চেষ্টা করব। তারপরে আমি তাদেরকেই বলবো যে আপনারা পাঠান, কিছুদিন দেখুন, তারপরে যদি আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো। অবশ্যই একদম এইখানে একদম স্কুলে আসবে না, স্কুল ছুট যেটাকে বলা হয়, যে স্কুলে আসার পর তারপরে হঠাৎ ক্লাস 1 করার পর স্কুল আসছে না। তো সেই সমস্ত স্টুডেন্টকে নিয়ে বা গার্জেনদেরকে নিয়ে তুমি কি ভাবছো, যেখানে গার্জেনরা কথা বলে দেখতে পেয়েছো যে তারা চাইছে না স্কুলে পাঠাতে, বেঙ্গলি মিডিয়াম এই মিডিয়ামের স্কুলে, সরকারি গভর্নমেন্ট স্কুলে পাঠাতে চাইছে না, সেই জায়গা থেকে তুমি কি করতে চাইছো? সেক্ষেত্রে হয়তো যারা একদমই পাঠাতে চাইছে না, সেক্ষেত্রে হয়তো তাদের শিক্ষা সম্বন্ধে সচেতনতা বোধটা হয়তো কম, সেটা আমার বাড়ানোর চেষ্টা করতে হবে। আর যারা প্রাইমারি আর প্রাইভেটের মধ্যে তফাৎ করার চেষ্টা করছে, তারা হয়তো বুঝেছে কোনো কারণে যে প্রাইমারি স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয় না, বা ছাত্ররা হয়তো অবহেলিত হচ্ছে কোনো কারণে। তো আমি তাদের কাছে এটাই কথা দেব যে ওটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে, তো আমরা সেটাকে চেষ্টা করছি যে আপনারা দেখুন, যদি আপনাদের আমি এইটুকুনি কথা দিতে পারবো যে একটা বাচ্চাকে কিভাবে তৈরি করতে হয় সেটুকু আমি করে দেখাবো। যদি মানে তারপরে যদি ওনারা কোনো রকমের হয়তো কোনো রাখবোই না, অভিযোগটা একটা জায়গাটায় রাখবো না, আমি এটাই চেষ্টা করবো। তুমি প্রাইমারি স্কুলে কোন সাবজেক্টটা পড়াতে চুজ করছো, যে আমি এই সাবজেক্টটা পড়াতে চাইছি এই ক্লাসটার জন্য? কোন সাবজেক্ট? স্যার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো ওরকম সাবজেক্ট না অবশ্যই নেই, তবু অবশ্যই ক্লাস শিডিউল তো থাকবেই, ম্যাথমেটিক্স ক্লাস বা আদার্স ক্লাস রয়েছে, সায়েন্স ক্লাস, সমস্ত ক্লাস। তো তুমি কি কোন টপিকের উপরে ক্লাস নিতে পছন্দ করবে? আমি পরিবেশটা খুব পছন্দ করি। পরিবেশ। তো যদি আমরা ডেমো ক্লাস নেই, তো তুমি কোন সাবজেক্টের উপরে ক্লাস নেবে আজকে? স্যার, ক্লাস 3 থেকে, সরি, তৃতীয় শ্রেণী থেকে, ক্লাস 3 থেকেই পরিবেশের একটা টপিক আছে যে আকাশে রঙের চয়ন। তো স্যার, আমি কি আপনাদেরকে একটা মানে কাল্পনিক শ্রেণীকক্ষ ভাবতে পারি? তো আপনাদের আমি আর শিক্ষার্থী ভাবতে পারি? গুড আফটারনুন স্টুডেন্ট। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে নিশ্চয়? আচ্ছা, ঠিক আছে, আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, বলো তো তোমরা আকাশে ঠিক কি কি দেখতে পাও? বলো তো, কি দেখতে পাও? সূর্য, ঠিক বলেছো। আচ্ছা, আর কি দেখতে পাও? চাঁদ, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে আকাশে কি কি দেখতে পাই? সূর্য দেখতে পাই, চাঁদ দেখতে পাই, তাই তো? আচ্ছা, বলো তো আর কি আমরা দেখতে পাই? কে বললো? একজন পিছন থেকে কেউ একজন বলছো দেখতে পাও। বাহ, খুব ভালো। তাহলে আমরা সূর্য দেখতে পাই, তারা দেখতে পাই, চাঁদ দেখতে পাই। আচ্ছা, তোমাদেরকে আমি কিছুদিন আগেই শিখিয়েছিলাম যে আমরা আলো আর তাপ পাই কোথা থেকে বলো তো? কোথা থেকে পাই আমরা? সূর্য থেকে পাই। ভেরি গুড, তাই তো? তাহলে আমরা আকাশ থেকে, আকাশে কি দেখতে পাই? দেখতে পাই সূর্য। এবং সূর্য থেকে আমরা কি দেখতে পাই? সূর্য থেকে আমরা কি পাই? আলো আর তাপ পাই, তাই তো? আচ্ছা, যদি এবার আমি, দেখো তো, আমি একটা এরকম সূর্য আঁকলাম, ঠিক আছে? চুপ করে বসো বসো, আমি কিন্তু একদমই পড়াচ্ছি না, আমি তো গল্প করছি তোমাদের সাথে। দেখো, আমি তো ছবি আঁকছি তোমাদের সাথে। দেখো, আমি একটা সূর্য আঁকলাম, তাই তো? আমি কি আঁকছি? একটা সূর্য আঁকছি। তোমরাও তো আঁকো না সূর্য? আচ্ছা, তোমাদের কাছে প্রত্যেকের কাছে রং পেন্সিল আছে না? আমরা আঁকার ক্লাসে সবাই মিলে আঁকি তো। আচ্ছা, প্রত্যেকের কাছে রং পেন্সিল আছে, রঙের দেখো কত রং আছে, কত
ওর কালার আছে না রং পেন্সিলের, তাহলে যদি এই সব রংগুলো মিলে যদি আমরা আকাশে ছুঁড়ে দিই তাহলে কেমন দেখতে লাগবে? আকাশটা পুরো রঙিন হয়ে যাবে না? তাহলে এইরকম যদি কখনো হয় তোমাদের কেমন লাগবে বলো তো? আকাশটা খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা দাও, এই যে আমি একটা সূর্য আঁকলাম, দেখো সেরকমই একটা গল্প বলবো আমরা যে আকাশ রঙিন হয়ে যাবে। এই যে একটা সূর্য আঁকছি, আমরা কি বললাম যে সূর্য আমাদেরকে কি দেয়? আলো দেয়, তাই তো? এবার ধরো কোনো এক সময় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখো তো বৃষ্টি হয়, ঠিক আছে? ধরো বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বলে সূর্য বলছে আজকে আমি আর বাইরে যাব না। সূর্যের আলো একদমই বাইরে যাচ্ছেই না। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে, তখন সূর্যের আলো বলছে এবার আমি একটু বাইরের দিকে যাই, তো যাই একটু ঘুরে আসি, বৃষ্টি আর পড়ছে না। তখন সূর্য কি করলো? সূর্যের আলোটা তখন বাইরের দিকে ঘুরতে যাচ্ছে। তখন যেহেতু বৃষ্টি পড়ছিল, তখন হচ্ছে মাঝখানে একটা বৃষ্টির কণা চুপটি করে দাঁড়িয়েছিল, ঠিক আছে? সূর্যের আলো বলছে এই সরে যা সরে যা, আমি তো যাচ্ছি। তখন বৃষ্টির কণাটা শুনতেই পাচ্ছে না, তখন কি করলো? ওই সূর্যের আলোটা গিয়ে বৃষ্টির কণাকে জোরে ধাক্কা দিল। যে ধাক্কা দিল না, তখন এই সূর্যের আলোটা ভেঙে গিয়ে এরকম বিভিন্ন রঙেতে আকাশটাকে পুরো রাঙিয়ে তুললো, এরকম বিভিন্ন রঙেতে এরকম আকাশটাকে রাঙিয়ে তুললো। তাহলে ভাবো তো কি সুন্দর দেখতে লাগবে না আকাশটা যদি এরকম বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে, তাই না? তাহলে ধরো এরকম রঙিন হয়ে উঠলো। এবার তোমাদের মনে হচ্ছে যে আমাদের কাছে তো অনেক রং পেন্সিল আছে, তাহলে কি কি রং হলো দিদিমণি, কি কি রং হলো, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা এবার জানবো এই যে আলোটা ভাঙলো, ঠিক আছে? তোমাদের মনে হচ্ছে এইটা কি রং, তাই তো? আচ্ছা, এইটা ছিল সাদা, ঠিক আছে? এইটা ছিল সাদা আলো। এই সাদা আলোটা ভেঙে গিয়ে এত রং হয়েছে। তোমাদের মনে হচ্ছে সাদা রঙের মধ্যে এত আলো ছিল? ঠিক যেমন আমরা জন্মদিনে কোনো উপহার পেলে কেমন হয়, যে উপহারটা একটা রঙিন কাগজ দিয়ে বা সাদা কাগজ দিয়ে মোড়া থাকে, তো যখন আমরা খুলি তখন সুন্দর সুন্দর রঙিন রঙিন উপহার পাই। তো সেরকম ভাবে সাদা আলোটা দিয়ে যে ধাক্কা দিল, সে এরকম বিভিন্ন রঙেতে ছড়িয়ে পড়লো। এবার হচ্ছে আমরা জানবো যে রংগুলো কি কি। তোমাদের তো প্রত্যেকের মনে হচ্ছে না যে রংগুলো কি কি হবে? ঠিক আছে, যে কটা রং থাকবে কি করে আমরা মনে রাখবো সেই রংগুলোকে? তার জন্য আমরা একটা সহজে মনে রাখবো। আমার সাথে বলো তো তোমরা, বলো বে নি, বে নি আ স হ ক লা। তাহলে আমরা কি করে বলবো? আমার মুখে মুখে বলো বে নি আ সহ কলা। আবার বলো, আমার সাথে বলো বে নি আ সহ কলা। তাহলে আমরা এবার এইটা দিয়ে আমরা এই যে 7টা রং আমরা চিনবো। বলো তো বে দিয়ে কি হয়? বে দিয়ে কোন রং হয় হতে পারে বলো তো? বে দিয়ে বেগুনি। ভেরি গুড, বে দিয়ে বেগুনি। আচ্ছা, বেগুন তোমরা খাও তো? বেগুনের রংটা তো বেগুনি হয় না? আচ্ছা, বলো তো নি দিয়ে কোন রং হবে? নি দিয়ে হবে নীল। আচ্ছা, নীল কি বলো তো? নীল কি, কিসের রং নীল? আমরা কি কি পড়েছি? আকাশের রং নীল হয়। এই তো তোমরা খুব ভালো জানো তো। আচ্ছা, এবার আমরা আ দিয়ে জানবো কি? আকাশী। আকাশী। আচ্ছা, স দিয়ে কি হয় বলো তো? স দিয়ে কি হয়? স দিয়ে আমরা এটা কি আঁকছি? এটা হ্যাঁ পাতা। তাহলে পাতার রং কি? সবুজ, তাই তো? আচ্ছা, হ দিয়ে কি হয় বলো? হ দিয়ে তোমরা কি জানো? হ দিয়ে হলুদ। আচ্ছা, হ দিয়ে হলুদ। কলার রং কি? কাঁচা কলার রং হলুদ তো? আচ্ছা আচ্ছা, এবার ক দিয়ে কি আসবে? ক দিয়ে বলো তো? ক দিয়ে এই শীতে আমরা কি খাই? কমলা লেবু খাই, তাই তো? কমলা লেবুর রং কি রকম হয়? কমলা। তাহলে কমলা, ক দিয়ে কমলা হলো। আর লা দিয়ে তো আমাদের সবাই জানি, লা দিয়ে কি হয়? লাল। তাহলে আমরা কি জানলাম? যে এই যে রংটা ভাঙলো, এই রংটা ভেঙে এই 7টা রং হয়ে গেল। এখানটায় বে হলো, এখানটায় নি হলো, এখানটায় আ হলো, স হ ক আর এই হচ্ছে লা।
আচ্ছা এটা তো বেশি হয়ে গেছে, ঠিক আছে এটাকে আমি মুছে দিলাম। এবার হচ্ছে আমরা তো একে বললাম আকাশে বিভিন্ন রং, কিন্তু এর তো একটা নাম চাই। আমাদের যেমন একটা নাম আছে, প্রত্যেকের সুন্দর সুন্দর নাম আছে, তাই এরও একটা নাম আছে। এর নাম হচ্ছে কি? রামধনু। এ রাম কি? এ রাম হচ্ছে রামধনু। এবার তোমাদের মনে হচ্ছে যে দিদিমণি রামধনু নামটা কেন হলো? রামধনু নামটা কেন হলো? রঙিন হচ্ছে, রঙিন দিকেও নাম হলো না কেন, রামধনু কেন হলো? তাহলে তোমরা ভাবো এই নামটা রামধনু হয়েছে তার কারণ হচ্ছে যে রাম নামে একজন শক্তিশালী একটা ভগবান ছিল, তার হাতে একটা ধনুক থাকতো। তোমরা ধনুক প্রত্যেকে জানো তো ধনুক কেমন দেখতে হয়? এরকম বাঁকা একটা দেখতে হয় না, এখানটা একটা দড়ি লাগানো থাকে, একটা তার লাগানো থাকে, থাকে তো এরকম ধনুক। তো এই রামের সেই ধনুকের মতন দেখতে বলে এটার নাম দেওয়া হয়েছে রামধনু। তোমরা তাহলে বুঝতে পারলে তো? দেখো আমাদের মতন এইটারও একটা কি আছে, নাম আছে, তাই তো? আমাদের মতন এরও একটা সুন্দর খুব নাম আছে। তাহলে আমরা কি শিখলাম? রামধনুর কটা কালার? 7টা কালার। আচ্ছা, খুব ভালো। ওটা কখন হয়? যখন বৃষ্টি যখন থেমে যায়, সেই জলের যে ফোঁটা থাকে তার মধ্যে যখন সূর্যের আলো গিয়ে সাদা আলো গিয়ে ধাক্কা দেয়, তখন এই 7টা রঙেতে ভেঙে যায় আলো, তাই তো? তাহলে আজকে আমরা কি শিখলাম? যে সাদা রং থেকেও কিন্তু আমরা 7টা রং পাই, তাই তো? হ্যাঁ, কোশ্চেন বলতে তোমার ওখানে দু একটা স্পেলিং মিস্টেক আছে, তুমি দেখবে রামধনু, হ্যাঁ ধনু খুব সম্ভবত তোমাকে হর্ষ হবে। আর শ্রেণী বানানটাও প্রথমে দীর্ঘি হয়েছে। ওটা স্যার আমি দেখেছিলাম যে অনেক জায়গায় দীর্ঘিও আছে, আবার ভাষিকারও বলছে, ওই জন্যই স্যার আমি মানে কোনটা ওটা আমার দুটোই ঠিক বলছে। আমার একটা বলার আছে, সেটা হচ্ছে তুমি প্রথমে হচ্ছে বেনি আসহ কলা বেগুনি ওপর থেকে লিখলে লজিক্যালি রামধনুতে হ্যাঁ লালটা উপরে হয়। কেন লালটা উপরে হয় বলো? কারণ লালে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়। তাহলে কি হবে? ওটা ওই জন্য দীর্ঘস্থায়ী দেখতে পাওয়া যায়, দীর্ঘক্ষণ। তাহলে ওটার বিচ্যুতি সব থেকে কম হয়, হ্যাঁ। তাহলে সবসময় লাল উপরে হবে, নিচে কিন্তু বেগুনি হবে। তুমি প্রথমবার এটা লিখলে এটা তোমার একটা নেগেটিভ পয়েন্ট। নেক্সট তুমি সেকেন্ড টাইম আবার লিখেছো আর তুমি 7খানাই গুনে গুনে লাইন টানো, পরে একটা এক্সট্রা হয়ে গেছে মোছার দরকার নেই, তুমি গুনে প্রথমেই 7টা টানো। আর একটা হচ্ছে বেগুনি একদম নিচ থেকে তুলবে, পরে ওদের কনফিউশন যেটা হবে ছেলেদের, ওরা বেনি আসহ করলে তুমি দেখো একবার উপর থেকে নিচে লিখেছো, নেক্সট টাইম আবার নিচ থেকে উপরে লিখেছো, ঠিক আছে? তুমি একই ফরম্যাটে শেখাও, তাহলে ওরাও জানবে যে লাল আলোটা সবসময় নিচে হয়, মানে উপরে হয়, নিচে হচ্ছে তোমার বেগুনি হয়, ঠিক আছে? এই যে ফরম্যাট এটা ছোট থেকেই শেখানো দরকার, ঠিক আছে? আর আজকের পার্ট তো তুমি মানে ওটা লিখতে। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে লেখা কিন্তু বাঁকা হয়েছে, তুমি এমন হাইটে লিখবে না যেটা তোমার কমফোর্টেবল নয়, ঠিক আছে? তুমি তোমার পুরো বোর্ডটা লেখার সময় আমার ওটা মনে হয়েছে যে আমি পুরো বোর্ড ভর্তি করতে হবে তোমাকে। আমার হাতে ওই ডাস্টটা ছিল না, তোমার যতটা ওখানে আছে দেখো ওই ওটা দেখিনি আসলে, আমি সেই জন্য ওটা থেমে এটা গেছি। এটা কিছু ব্যাপার না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি ওই মুহূর্তেই বুঝতে পেরেছি যে আমার বড্ড উপরে হাত তোমার চলে গেছে। এতটা কমফোর্টেবল লেভেলে তুমি লিখবে, তুমি এমন উঁচু করে লেখার তোমার দরকার নেই, তোমার যতটা কমফোর্টেবল লেখা যেন সোজা হয়। আমি আমি লিখে এটা গেছি খুব বাঁধা হচ্ছে, খুব হাতে লেগে আমার একটা যায়, কথা, খুব বাজে। বোর্ড কিন্তু ওখানে ছোট থাকতেই পারে, সেইভাবে তুমি তোমার মতো করে ম্যানেজ করে নেবে। হ্যাঁ ম্যাম, স্যার সরি বলছি, আমার না স্যার মানে হাতে এই লেখা অভ্যাস নেই তো, খুব হ্যান্ডরাইটিংও খুব বাজে হচ্ছে। ওখানে ওরা মার্কার বোর্ডে কিন্তু দিচ্ছে। হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু সব জায়গায় ওটাই দেবে, কিন্তু আমার একদমই অভ্যাস নেই তো। হ্যান্ডরাইটিং এত বাজে হচ্ছে তখন আমি যেন কোথায় একটা নিজেই মানে confidence হ্যান্ডরাইটিং হচ্ছে যে আমার কি হচ্ছে এটা। হ্যান্ডরাইটিং ভালো তোমার, তবে তুমি ওই ম্যাডাম যেটা বললেন সেই হাইটেই লিখবে যেটা তোমার কমফোর্টেবল। আরেকটা প্রেজেন্টেশন যখন দিচ্ছ দেখলাম সানটাকে অনেকটাই নিচে, তো নর্মালি সান উপরে থাকে, উপর থেকেই আসবে, তো প্রেজেন্টেশনটা কিন্তু ছেলেরা তুমি যেটা শেখাবে সেটাই শিখবে। তো এই ড্রয়িংটা না মানে বোর্ড ওয়ার্কে অনেক মেঘের পেছনে সূর্য থাকে, সেই সূর্যের আলোটা আসবে। এটা করতে হবে। আর পড়ানোর সময় অনেক জায়গায় আমি দেখলাম একটু যেন টেন্সড হয়ে রয়েছে, প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে, বা ওই জায়গাটা বলতে গিয়ে নিজেই কি বলবো একই বুঝতে কথা পারা দুবার করে যাচ্ছে রিপিট হয়ে যাচ্ছে তোমার। তো সেই জায়গাটা। আর অবশ্যই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে, আরো সাইজটাকে কম করতে হবে, মানে এতক্ষণ ডেমনস্ট্রেশনে ক্লাস দেওয়া হবে না, শুরুতে 4 2 মিনিট থেকে 3 মিনিট মধ্যে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন স্যারেরা ইন্সপায়ার যে ঠিক আছে
কারণ প্রথম 2-3 মিনিট এমন কিছু কথা বলতেই থাকলাম যেটা একই কথা রিপিট হচ্ছে, তো আলটিমেট স্যার তখন থামিয়ে দেবে না, যা করতে হবে ঠিক আছে। যেটা ফোর নলেজ হয়তো বেশি বলছো মেন টপিকে সাজানোর জন্য, ওটাও তো যা না গেলে হচ্ছে। একটা কথা, যে তুমি যে ক্লাসিক্যাল ডান্সের কথা বলেছিলে, ক্লাসিক্যাল ডান্স কিছু তোলা আছে? যেমন হচ্ছে লাস্ট ইন্টারভিউ কিন্তু যে গান বলেছিল তাকে গান করিয়েছে, ঠিক আছে, রেডি আছে তো? সেইভাবে ড্রেস পরে যাবে যাতে তুমি ডান্স করলেও ড্রেসটা ঠিকঠাক থাকে। মানে তুমি হ্যাঁ শাড়ি মানে সেইভাবে। আর একটা কথা, কমফোর্টেবল হয়ে যাবে। একটা প্রবলেম পেয়েছি যে কোশ্চেন আনসার বলতে তুমি দুলছি, ওরকম করছি না, এখানে 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 আমি লক্ষ্য করেছি, মানে সবসময় ওইটা করবেন। আরেকটা কথা, জার্নালিজমের উদ্দেশ্য প্রয়োজনীয়তা এটা ভালো করে মুখস্থ করে যাবে, ভালো করে এই জায়গাটা একটু দেখে নেবে। আর একটা কথা, যেটা তোমার নিজের সাবজেক্ট